আমার স্বামীর উপপত্তি এবং আমি একই সাথে গর্ভবতী ছিলাম। আমার শাশুড়ি বললেন যে আমাদের একটি পুত্র সন্তান দেবে, সে থাকবে। আমি দ্বিধা ছাড়াই চলে গেলাম। 7 মাস পরে তাদের পুরো পরিবার এমন একটি সত্য জানতে পেরেছিল যা সব কিছু বদলে দিয়েছে। যখন আমি প্রথম জানতে পারি যে আমি গর্ভবতী, তখন আমি ভেবেছিলাম এটি আমার ব্যর্থ বিবাহকে বাঁচাবে। এক মুহূর্তের জন্য আমি সত্যি বিশ্বাস করেছিলাম যে হয়তো, শুধু হয়তো, মার্কো এবং আমি একটি নতুন শুরু করতে পারি। কিন্তু কয়েক সপ্তাহ পরে সবকিছু ভেঙে গেল। আমি আবিষ্কার করলাম মার্কোর একটি প্রেমের সম্পর্ক চলছে, এবং সবচেয়ে খারাপ দিক, তার পুরো পরিবার এটি সম্পর্কে জানত। যখন সত্যটি বেরিয়ে আসে, তখন আমি রাগ অথবা অন্যথা কিছুটা লজ্জা আশা করেছিলাম। পরিবর্তে কুইজন সিটিতে তাদের বিলাসবহুল বাড়িতে একটি তথাকথিত পারিবারিক বৈঠকের সময় তার মা আলিং কোরাজন আমার চোখের দিকে তাকিয়ে বরফের সুরে বললেন, বিতর্কের কোনো প্রয়োজন নেই। যে পুত্র সন্তান দেবে সে পরিবারে থাকবে। যদি এটি একটি মেয়ে হয়, তাহলে তুমি চলে যেতে পারো। তার কথাগুলো আমাকে একেবারেই থমকে দিয়েছিল। তাদের কাছে একজন নারীর মূল্য তার গর্ভের শিশুর লিঙ্গ দিয়ে পরিমাপ করা হতো। আমি মার্কোর দিকে ফিরে তাকালাম। আশা করেছিলাম সে আমাকে রক্ষা করবে, কিন্তু সে চুপ করেছিল। তার চোখ মেঝেতে স্থির ছিল। সেই রাতে যে বাড়িতে আমি একবার ফোন করেছিলাম, তার জানালার পাশে দাঁড়িয়ে আমি জানতাম সব কিছু শেষ। আমার পেটের শিশুটির ছেলে হলেও ঘৃণা এবং কুসংস্কারে ভরা ঘরে আমি তাকে বড় করতে পারবো না। যেদিন আমি নিজেকে বেছে নিলাম, পরের দিন সকালে আমি সিভিল রেজিস্ট্রি অফিসে গেলাম। আমি আইনি বিচ্ছেদের কাগজপত্র নিয়েছিলাম, তাতে স্বাক্ষর করেছিলাম এবং পেছনে না তাকিয়ে বেরিয়ে এসেছিলাম। ভবনের সামনে আমার মুখ দিয়ে অশ্রুজরা বইছিল, কিন্তু প্রথমবারের মতো আমি অনুভব করলাম আমার বুক হালকা হয়ে গেছে। ব্যথা চলে গেছে বলে মনে হয় না, বরং আমি স্বাধীনতা বেছে নিয়েছিলাম, আমার সন্তানের জন্য এবং নিজের জন্য। আমি প্রায় খালি হাতে চলে এসেছিলাম, কিছু পোশাক, কিছু শিশুর জিনিসপত্র এবং নতুন করে শুরু করার সাহস। সেবুতে আমি একটি ছোট ক্লিনিকের রিসিপশনিস্ট হিসেবে চাকরি পেয়েছিলাম। আমার পেট বড় হওয়ার সাথে সাথে আমি আবার হাসতে শিখলাম। আমার মা এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আমার আসল পরিবার হয়ে উঠল, পরিবারের নতুন রানী। এদিকে মার্কোর নতুন বাগদত্তা ক্লারিসা, একজন সুন্দর মুখের মহিলা কিন্তু বিলাসিতায় আচ্ছন্ন, ডেলাক্রুজের বাড়িতে রানীর মতো স্বাগত জানানো হয়েছিল। তিনি যা চেয়েছিলেন তা তিনি পেয়েছিলেন। অতিথিরা এলে আমার প্রাক্তন শাশুড়ি গর্বের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই সেই মহিলা যিনি আমাদের ছেড়ে দেবেন, যে আমাদের ব্যবসার উত্তরাধিকারী হবে। আমি কোনো উত্তর দিলাম না, আমি রাগও করিনি। আমি কেবল সময়কে বিশ্বাস করতাম। সময় সবসময় দেখায় যে শেষ পর্যন্ত মানুষ আসলে কে। আমার মেয়ের জন্ম কয়েক মাস পরে আমি সেবুর একটি ছোট সরকারি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। একটি ছোট্ট পুরোপুরি সুস্থ মেয়ে, যার চোখ সূর্যোদয়ের মতো জ্বলজ্বল করছিল। যখন আমি তাকে আমার কোলে নিলাম, তখন আমার ভেতরের সমস্ত ব্যথা তাৎক্ষণিকভাবে উধাও হয়ে গেল। আমি চিন্তা করিনি যে সে সেই ছেলে নয় যা তারা চেয়েছিল। সে বেঁচে ছিল, সে আমার ছিল, এবং এটাই ছিল গুরুত্বপূর্ণ। যখন পরিস্থিতি উল্টে গেল, কয়েক সপ্তাহ পরে একজন বৃদ্ধ প্রতিবেশী আমাকে মেসেজ করলেন, ক্লারিসাও সন্তান প্রসব করেছে। পুরো ডেলাক্রুজ পরিবার বেলুন, ব্যানার এবং ভোজের সাথে উদযাপন করছিল। তাদের দীর্ঘ প্রতীক্ষিত উত্তরাধিকারী অবশেষে এসে পৌঁছেছে। কিন্তু এক শান্ত সন্ধ্যায় পাড়া জুড়ে একটি গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। এমন একটি গুজব যা সবাইকে চুপ করে দেয়। গুজবটা প্রথমে ফিসফিস করে ছড়িয়েছিল, ডেলাক্রুজদের সেই বহু প্রতীক্ষিত উত্তরাধিকারী জন্মের কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়েছে। কারণ শিশুটির রক্তের গ্রুপ মার্কোর সাথে মিলেনি। প্রথমে সবাই ভেবেছিল এটা হাসপাতালের ভুল, কিন্তু পরীক্ষা আবার করা হলো, তারপর ডিএনএ টেস্ট।
আর ফলাফল যখন এলো তখন তাদের বিলাসবহুল বাড়ির সোনালি দেয়ালগুলো যেন কেঁপে উঠল। শিশুটি মার্কোর নয়, কুইজন সিটির সেই বাড়িতে নাকি সেদিন এমন চমৎকার হয়েছিল, চিৎকার হয়েছিল যে প্রতিবেশীরা দরজা জানালা বন্ধ করে দিয়েছিল। আলিন কোরাজন, যিনি একদিন আমার চোখে চোখে চোখ রেখে বলেছিলেন যে পুত্র দেবে সে থাকবে, এখন নিজেরই কথার ভারে ভেঙে পড়েছেন। ক্লারিসা কাঁদছিল, বলছিল, আমি ভেবেছিলাম কেউ জানবে না, মার্কো নাকি দেয়ালে ঘুষি মেরেছিল। তার অহংকার, তার পরিবার, তার সেই রক্তের উত্তরাধিকার সব এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। কিন্তু আসল আঘাতটা এসেছিল অন্য জায়গা থেকে। ব্যবসার কিছু অংশীদার, যারা এতদিন ডেলাক্রুজের ঐতিহ্য আর পারিবারিক মর্যাদা দেখে মুগ্ধ ছিল, তারা পিছিয়ে যেতে শুরু করলো। গুজবের বাজারে সম্মান টেকে না। আর যে পরিবার একসময় একটি অনাগত শিশুর লিঙ্গ নিয়ে নারীর মূল্য মেপেছিল, তারা হঠাৎ করেই নীরব হয়ে গেল। 7 মাস পর এক বিকেলে আমার ছোট ভাড়া বাসার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। মার্কো দাঁড়িয়ে আছে। তার চোখে ক্লান্তি, অহংকার নেই, বিলাসী স্যুট নেই, শুধু এক ধরনের ভাঙা মানুষ। আমি কথা বলতে পারি? সে আস্তে বলল। আমি আমার মেয়েকে, আমার ছোট্ট সূর্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইলাম। কেন এসেছ? আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি ভুল করেছি, মা ভুল করেছে, আমরা সবাই ভুল করেছি। তুমি তুমি কি ফিরে আসবে? এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতিগুলো বুকের ভেতর কাঁপল। সেই বাড়ি, সেই স্বপ্ন, সেই প্রতারণা। কিন্তু আমি জানালার বাইরে তাকালাম। সেবুর নীল আকাশ, ক্লিনিকের সহকর্মীরা, আমার মায়ের হাসি আর আমার মেয়ের উষ্ণ নিঃশ্বাস। আমি উত্তরটা আগেই জানতাম। তুমি যেদিন চুপ করেছিলে, সেদিনই সব শেষ হয়ে গিয়েছিল, আমি বললাম। আমি আর কোনো প্রতিযোগিতাই নেই, আমি জিততে চাইনি, আমি শুধু সম্মান চেয়েছিলাম। মার্কোর চোখে জল ভরে উঠল। সে কি? সে কি আমার মেয়ে? আমি তার চোখের দিকে তাকালাম। সে আমার মেয়ে, আর এটাই যথেষ্ট। আমি দরজাটা ধীরে বন্ধ করে দিলাম। বছর 2 পরে আমি এখনও সেই ছোট ক্লিনিকে কাজ করি। এখন আমি প্রশাসনিক সুপারভাইজার। ধীরে ধীরে জীবন গুছিয়ে নিয়েছি। আমার মেয়ে এখন হাঁটে, কথা বলে, আর আমাকে মা বলে ডাকলে পৃথিবীর সব শোরগোল থেমে যায়। একদিন বাজারে আলিং কোরাজনের সাথে দেখা হয়েছিল। তার চোখে আগের সেই কঠোরতা ছিল না, শুধু অনুশোচনা। তিনি ধীরে বললেন, আমি ভুল ছিলাম। আমি শুধু মাথা নাড়ালাম। ক্ষমা করা মানে অতীতে ফিরে যাওয়া নয়, মানে নিজেকে মুক্ত করা। আমি শিখেছি, সন্তানের লিঙ্গ উত্তরাধিকার ঠিক করে না, সম্পদ পরিবার বানায় না, আর একজন নারীর মূল্য কখনোই তার গর্ভের ভেতর দিয়ে মাপা যায় না। আমার মেয়ে হয়তো তাদের কাঙ্ক্ষিত উত্তরাধিকারী নয়, কিন্তু সে আমার শক্তি, আমার সাহস, আমার ভবিষ্যৎ। আর এবার আমি কারো অনুমতির অপেক্ষায় নেই। আজকের গল্পের নাম কন্যা সন্তানের মা। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। গল্পটি ভালো লেগেলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।